রিহাইড্রেশন, অ্যাকুট রিউমেটিক ফিভার, এগুলো পড়াবেন না। আমি জানি না যে কিভাবে এটা লং কেস আসলে রাখা হয় না, ঠিক আছে না। তবে যেহেতু অ্যাকুট রিউমেটিক ফিভার হচ্ছে যে একটা মাল্টি সিস্টেম ডিজিজ, খুব ইম্পর্টেন্ট যে তোমাদের জন্য লাগবে যে পেশেন্টে কি নিয়ে আসতে পারে, বা রিউমাটোলজিক্যাল যে ডিজিজ তার একটা ডিফারেন্সিয়াল হিসেবে আসে অনেক সময়, যেহেতু মাল্টিপল জয়েন্ট পেইন নিয়ে আসতে পারে এই পেশেন্টটা। সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে এটা অ্যাবিউজ হয়। হ্যাঁ, আমাদের ডক্টরদের দ্বারা এই পেশেন্ট গুলো কি হয়, অ্যাবিউজ হয় এবং মেল ট্রিটেড হয়, ঠিক আছে কিনা। আমরা প্রায়শই যেটা দেখি, আমরা প্রায়শই দেখি যে একটা পেশেন্ট সে আমাদেরকে বলে যে স্যার আমার তো একটু রিউমেটিক ফিভার। কে বললো আপনাকে? একটা রিপোর্ট দেখায়, কি দেখায় এই রিপোর্টটা? এএসও টাইটার, তাই না? তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ার থেকে পড়ে আসছো। এন্ট্রি স্ট্রেপ্টোলাইসিন ও স্ট্রেপ্টোকোকাসের এগেইনস্টে যতগুলো অ্যান্টিবডি তৈরি হয়, তাই না? স্ট্রেপ্টোকোকাস যখন আমরা কালচার করি তখন অনেকগুলো কি অ্যান্টিজেন থাকে, এর মধ্যে একটা অন্যতম অ্যান্টিজেন হচ্ছে স্ট্রেপ্টোলাইসিন ও। এটার এগেইনস্টে যে অ্যান্টিবডি সেটাকে বলা হয় যে অ্যান্টি স্ট্রেপ্টোলাইসিন ও। আরো অ্যান্টিবডি আছে, তাই না? যেমন ডিঅক্সি রাইবোনিউক্লিয়াস এটাও আছে, আয়নোরিডেস এটা আছে। এটা দেখা হয়, এএসওটা দেখা হয়। এই পেশেন্টটা কি করে যে শুধু এএসও টাইটার এইটা নিয়ে হচ্ছে যে ঘুরে বেড়ায়, এবং অনেক সময় দেখা যায় যে এই এএসও টাইটারের উপর ভিত্তি করে কিন্তু পাঁচ পাঁচ বছর ধরে হচ্ছে ইনজেকশন নিয়ে ফেলে, ঠিক আছে কিনা। তো এটা মেডিসিন থেকে আলোচনা করার উদ্দেশ্য হচ্ছে যে তোমাদের দ্বারা অন্তত, যারা এমবিবিএস ডক্টর হবে অন্তত তাদের দ্বারা যেন এই পেশেন্টটা মেল ট্রিটেড না হয়। তোমাদেরকে জানতে হবে যে হাউ টু এস্টাবলিশ এ ডায়াগনোসিস অফ অ্যাকুট রিউমেটিক ফিভার, অবশ্যই আমাদেরকে জানতে হবে, ঠিক আছে। এবং তুমি যখন ডায়াগনোসিস করবে তখন তুমি বোল্ড করে লিখে লাগবা যে দিস ইজ এ কেস অফ অ্যাকুট রিউমেটিক ফিভার অন দ্য বেসিস অফ দিস এন্ড দিস, ঠিক আছে, কিসের বেসিসে। আমরা যদি, তোমরা যদি ইয়ে থেকে, তোমাদের যদি নলেজ থেকে, তোমাদেরকে পড়ানো হচ্ছে কিনা এটা কখনো, তোমরা যদি আসলে এটা থিওরিটিক্যাল ব্যাকআপ না জানো তাহলে কিন্তু আসলে মানে কেস হিসেবে ডিসকাস করা ভেরি ডিফিকাল্ট, ঠিক আছে না। তো এই জন্য আমাদেরকে আসলে জানতে হবে যে এটা কিভাবে ডায়াগনোসিস করা হয়। ডায়াগনোসিসের জন্য কিছু ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া আছে, কিছু ল্যাব ইনভেস্টিগেশন তোমাকে হেল্প করবে, ঠিক আছে। যে আমরা ডায়াগনোসিসের মধ্যে এটা মডিফাইড জনস ক্রাইটেরিয়া বলে, না? এর মধ্যে মধ্যে অনেকেই জানো তোমরা মডিফাইড জনস ক্রাইটেরিয়া, তাই না? জানো? জি স্যার। এনি আইডিয়া? জি স্যার। অনেকেই তোমরা জানো সেটা, তাই না? যদি লেকচার হয় না, এটা বিভিন্ন সময় পড়ানো হচ্ছে নাকি। তাহলে মানে ওয়ার্ডে কিভাবে আসলে আসবে এই পেশেন্টটা? তাহলে ওয়ার্ডে একটা পেশেন্ট আসতে পারে, এটা ডিজিজ অফ 5 to 15 ইয়ার্স। বলা হয় যে অ্যাকুট রিউমেটিক ফিভার ইজ দ্য মোস্ট কমন এটিওলজি অফ অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ। অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজের অন্যতম কারণ হচ্ছে অ্যাকুট রিউমেটিক ফিভার। যেমন তুমি কিভাবে অ্যাকোয়ার্ড হার্ট ডিজিজ, যেমন একটা পেশেন্টের এবং মাইট্রাল স্টেনোসিস, যখন তোমাকে জিজ্ঞাসা করা যে মাইট্রাল স্টেনোসিসের কারণ কি, তুমি যদি চোখ বন্ধ করে কি বলতে পারো তাহলে অ্যাকুট রিউমেটিক ফিভার। অ্যাওর্টিক স্টেনোসিসের কারণ কি, চোখ বন্ধ করে কি বলতে হবে? অ্যাকুট রিউমেটিক ফিভার। ক্রনিক মানে অ্যাকুট থেকে ক্রনিসিটির দিকে যাবে তখন ওইটা হবে আর কি। তাহলে হচ্ছে যে সিকুইলি, দিস ইজ দ্য সিকুইলি অফ রিউমেটিক ফিভার, ক্লিয়ার কিনা? দিস ইজ দ্য সিকুইলি অফ, তাহলে যত অ্যাকুট হার্ট ডিজিজ তুমি চোখ বন্ধ করে যদি বলো যে দিস ইজ দ্য সিকুইলি অফ রিউমেটিক ফিভার, তাহলে কিন্তু তোমার কোশ্চেন অলমোস্ট কারেক্ট, ঠিক আছে কিনা। তাহলে এটা ইউজুয়ালি এফেক্ট চিলড্রেন 5 থেকে 15 বছর। বলা হয় যে স্ট্রেপ্টোকোকাল এজ 5 থেকে 15 বছর বয়সীদের আসলে এটা বেশি হয়। 5 থেকে 15 বছর বয়সী যদি কোনো পেশেন্ট তোমার কাছে আসে, কি নিয়ে আসে? ডিজিজ ইমপ্লাই, ডিজিজ কি বলতেছে যে এটা রিউমেটিক ফিভার। একটা পেশেন্ট তোমাকে বললো যে তার 5 থেকে 15 বছর বয়সী যদি কোনো পেশেন্ট আসে বলে যে তার তার জ্বর আছে, তার হচ্ছে কি জয়েন্ট পেইন আছে, স্পেশালি কি লার্জ জয়েন্ট পেইন, তখন কিন্তু একটা ডিফারেন্সিয়েশন চলে আসবে। কোথায় একটা ডিফারেন্সিয়েশন চলে আসে যে এটা অ্যাকুট রিউমেটিক ফিভার কিনা। তখন আমরা জিজ্ঞাসা করি যে এই যে আপনার যে আপনার বাচ্চাটার যে গিরা গিরা ব্যথা হইলো, তার আগে কি তার গলা কোনো ব্যথা ছিল কিনা, তার মানে প্রিসিডিং স্ট্রেপ্টোকোকাল ফেরিনজাইটিস ছিল কিনা, ইটস ইম্পর্টেন্ট। তাহলে প্রিসিডিং স্ট্রেপ্টোকোকাল ফেরিনজাইটিস এর পরেই হচ্ছে যেটা তোমার জয়েন্ট পেইন। স্পেশালি জয়েন্ট পেইন কেন বারবার বলতেছি, জয়েন্ট পেইন হচ্ছে এই পেশেন্টগুলোর 75% পেশেন্টের ক্ষেত্রে জয়েন্ট পেইন থাকে। ফিভার তো থাকবে, এটা মাল্টি সিস্টেম ডিজিজ, ফিভার, অ্যানোরেক্সিয়া, লেথার্জিক, অন্য আরো
আমরা ডিসকাশনে যাবো যে কি কি নিয়ে আসতে পারে, আলোচনায় আসবো আর কি। যখন এই পেশেন্ট আসলো তাহলে এটা কি হতে পারে, একটা যখন মাল্টিপল জয়েন্ট পেইন নিয়ে আসে তখন তোমার ডিফারেন্সিয়ালে চলে আসলো একটা, তাই না? একটা পেশেন্ট মাল্টিপল জয়েন্ট পেইন, মাল্টিপল জয়েন্ট পেইন নিয়ে আসলে কি হতে পারে, এটা আরএ হতে পারে, তাই না? রিউমাটয়েড আর্থ্রাইটিস হতে পারে। আবার তখন তুমি ডিফারেন্সিয়েট করো কি হবে, যে রিউমাটয়েড আর্থ্রাইটিস ইউজুয়ালি যদি 15 বছরের কথা বলছি, যদি 15 বছরের নিচে হয় তাহলে এটা কি, তাহলে এটা হবে জুভিনাইল আর্থ্রাইটিস। তাহলে তোমার হচ্ছে যে, কিন্তু এইখানে বারবার বলতেছি এটা হচ্ছে লার্জ জয়েন্ট আর্থ্রাইটিস। রিউমাটয়েড আর্থ্রাইটিসে কি হয়, both small and large joint and symmetrical. Differentiate symmetrical arthritis, rheumatoid arthritis, আর এখানে কি asymmetrical arthritis। এবং এখানে কি হয়, এখানে হচ্ছে মানে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। তাহলে একটা পেশেন্ট বললো, তুমি কি বলতে পারে এই পেশেন্টটা বলতে পারে যে তার প্রথমেই কি হাঁটু ব্যথা হলো, হাঁটুটা ফুলে গেল। এরপরে বললো যে ডান হাঁটুটা যখন ফুলে গেল, এরপরে এই ব্যথাটা আস্তে আস্তে ভালো হয়ে কি দেখা গেলো যে বাম হাতের তার হচ্ছে যে এলবো বা রিস্ট ধরলো, এরকম সাপোজ আর কি, অ্যাসিমেট্রিক্যাল। বলছে লাফায়, তার মানে রোগীর ভাষায় কি, তাহলে আমরা বইয়ের ভাষায় বলছি যে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। রোগী তোমাকে বলবে যে এই ব্যথাটা লাফায় যায়, ব্যথাটা লাফায়, এই জয়েন্ট থেকে লাফায় ওই জয়েন্টে যায়। এইটা ব্যথাটা ভালো হয়ে গেল, ভালো হওয়ার পরে আরেকটা জয়েন্টে লাফায় ধরলো এবং ওইটা ভালো হয়ে গেল। ইউজুয়ালি যে রিউমাটয়েড যেগুলো সেটা হচ্ছে এডিটিভ আর্থ্রাইটিস। এডিটিভ মানে কি, এডিটিভ হচ্ছে যে আমার একটা জয়েন্টে ধরলো, মনে করো সাপোজ হচ্ছে যে রাইট নিতে ধরলো, রাইট নি জয়েন্টটা কিন্তু ভালো হচ্ছে না বা একটু উন্নতি হলো, রাইট নি থেকে ধরলো হচ্ছে যে ধরো তোমার অ্যাঙ্কেলে এডিশন হচ্ছে, একটার সাথে আরেকটা এডিশন, ভালো হচ্ছে না কিন্তু ওইটা, ওই জয়েন্ট ব্যথা, ওই ব্যথাটা থেকে যাচ্ছে, সাথে এডিশন হচ্ছে আরেকটা জয়েন্ট, আবার ওখান থেকে ধরো তোমার রিস্ট, এলবো, এরপর হাতের জয়েন্ট গুলো আস্তে আস্তে তাহলে এডিশন হচ্ছে। দিস ইজ এডিটিভ আর্থ্রাইটিস। ওই আর্থ্রাইটিসটাকে বলা হচ্ছে যে এডিটিভ, আর এটা হচ্ছে যে মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস। ইউজুয়ালি ভালো হয়ে যায় ওই জয়েন্টটা উইদাউট এনি রেসিডুয়াল ড্যামেজ, এবং কোনো রেসিডুয়াল ড্যামেজ থাকে না। তুমি যদি ভালো মতো চিকিৎসা দিতে পারো তাহলে কিন্তু এই পেশেন্টটা তোমার হচ্ছে যে পেশেন্ট গেট কমপ্লিটলি কিউরড উইদাউট এনি রেসিডুয়াল ড্যামেজ। জয়েন্টের কিন্তু কোনো রেসিডুয়াল ড্যামেজ থাকে না। তাহলে কাদের হচ্ছে এটা, এজ অফ 5 to 15 ইয়ার্স ইউজুয়ালি বলতেছে। তার মানে এটা না যে যারা অ্যাডাল্ট তাদের অ্যাকুট রিউমেটয়েড ফিভার হবে না, কিন্তু ইউজুয়ালি 5 থেকে 15 বছর বয়সে এটা বেশি হয়, তাই না? তো তুমি যদি একটু জানো যে এটা কেন হচ্ছে, তাহলে প্যাথোজেনেসিস একটু জানো যদি, তাহলে আমরা বলতেছি যে এটা একটা ডিলেড ইমিউন মেডিয়েটেড রেসপন্স, ডিলেড ইমিউন মেডিয়েটেড রেসপন্স। তাহলে স্ট্রেপ্টোকোকাস, ইউজুয়ালি স্ট্রেপ্টোকোকাল যে অ্যান্টিজেন আছে, এটার এগেইনস্ট এই অ্যান্টিজেনের সাথে কি করে আমাদের শরীরের হিউম্যান বডির কার্ডিয়াক মায়োসিন এন্ড সার্কোলেমাল মেমব্রেনের কি সিমিলারিটি থাকে। এই জন্য এই অ্যান্টিজেনের এগেইনস্টে যে অ্যান্টিবডি তৈরি হয়, এই অ্যান্টিবডিটা কি হয়, ক্রস রিয়েক্ট করে উইথ কার্ডিয়াক মায়োসিন, ঠিক আছে না? কার্ডিয়াক মায়োসিন এন্ড কার্ডিয়াক মায়োসিনের সাথে তোমার হচ্ছে যে ক্রস রিয়েক্ট করে। এই কারণে এই পেশেন্ট হচ্ছে যে কি করে, তোমার হচ্ছে যে তোমার প্যানকার্ডাইটিস হতে পারে, প্যানকার্ডাইটিস নিয়ে আসতে পারে, দ্যাট ইজ এন্ডোকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস এন্ড পেরিকার্ডাইটিস। আর কি হয়, বিভিন্ন ধরনের স্কিন এন্ড জয়েন্ট লিশন হতে পারে, যেহেতু সার্কুলার মেমব্রেন আছে এই জন্য স্কিন এন্ড হচ্ছে জয়েন্টস। তাহলে কার্ডিয়াক হার্টকে ধরে, জয়েন্টস ধরে, আর হচ্ছে স্কিন, এই জন্য স্কিনে বিভিন্ন ধরনের লিশন হয়, ঠিক আছে? দিস ইজ বেসিক কেন এটা হচ্ছে, ঠিক আছে? বেসিক। তাহলে এটা প্রেজেন্টেশনটা কি আমরা জানলাম, যে প্রেজেন্টেশনটা জানলাম যে এটা ইউজুয়ালি কি হচ্ছে যে ফিভার এন্ড জয়েন্ট পেন নিয়ে আসে। যেহেতু মাল্টি সিস্টেম বলতেছি, তাহলে কি হয়, সিস্টেমে কিছু ফিচারস নিয়ে আসে, যেমন লেথার্জি হইতে পারে, ঠিক আছে, অ্যানোরেক্সিয়া, এগুলো নিয়ে আসতে পারে। আর কি বেসিক হচ্ছে স্কিন লিশন আর হচ্ছে জয়েন্ট পেন নিয়ে আসে। আমরা যদি জয়েন্ট পেইনটা দেখি, জয়েন্ট পেইন তো বললামই যে এটা হচ্ছে যে তোমার অ্যাসিমেট্রিক্যাল অলিগোআর্থ্রাইটিস, দেন হচ্ছে যে তোমার মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, এটা খুব ইম্পর্টেন্ট, এটা তোমাকে মনে রাখতে হবে। আর হচ্ছে যে তুমি কার্ডাইটিস নিয়ে আলোচনা, আর কি তাহলে এই পেশেন্টে কি নিয়ে আসতে পারে, সাথে সাথে কি জিজ্ঞাসা করবো, জয়েন্ট পেইন থাকলে জ্বরের কথা জিজ্ঞাসা করলাম। আর জিজ্ঞাসা করবো যে তুমি যদি চিন্তা করো এই পেশেন্টার কি কার্ডাইটিস হতে পারে, তাহলে কয় ধরনের কার্ডাইটিস, এটা প্যান কার্ডাইটিস হতে পারে অথবা আইসোলেটেড পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, নিউরোকার্ডাইটিস, এগুলো থাকতে পারে। পেশেন্টের যদি পেরিকার্ডাইটিস হয় তাহলে কি হতে পারে, পেরিকার্ডাইটিস যদি হয় তাহলে এই পেশেন্টের চেস্ট পেইন থাকতে পারে। তাহলে পেশেন্টটা
পেরিকার্ডিটিসের জন্য চেস্ট পেইন কমপ্লেন করতে পারে। তাহলে যখন যখন জয়েন্ট পেইন বলবে তখন আমরা জিজ্ঞাসা করবো যে বুকে কোনো ব্যথা আছে কিনা বা শ্বাসকষ্ট আসছে কিনা। কেন পেরিকার্ডিটিস হলে কি হতে পারে? পেরিকার্ডিয়াল এফিউশন হইতে পারে। পেরিকার্ডিয়াল এফিউশন থেকে এই পেশেন্টটার শ্বাসকষ্ট হইতে পারে, ঠিক আছে না? তারপরে কি হতে পারে? এই পেশেন্টটার যদি ভালভ ইনভলভমেন্ট হয় তাহলে কি হতে পারে? যে বিভিন্ন ধরনের রিগার্জিটেশন পাওয়া যেতে পারে। কি কি রিগার্জিটেশন পাওয়া যায়? রিগার্জিটেশন পাওয়া যায় হচ্ছে যে তোমার এটা হচ্ছে সফট সিস্টোলিক মারমার, এটা হচ্ছে সফট মিড ডায়াস্টোলিক মারমার, এটাকে বলা হচ্ছে যে কেরিকমস মারমার। ইউজুয়ালি তুমি দেখবা যে যেই মারমার গুলার নামকরণ থাকে ইউজুয়ালি এগুলো হচ্ছে ডায়াস্টোলিক মারমার হয়। যেমন এখানে যেটা মিড ডায়াস্টোলিক মারমার, এটার নাম বলা হচ্ছে যে কেরিকমস মারমার। দেখো সিস্টোলিক মারমারও পাওয়া যেতে পারে, মিড ডায়াস্টোলিক মারমারও কিন্তু পাওয়া যেতে পারে, ঠিক আছে কিনা এই পেশেন্টটা। তারপরে কি হইতে পারে? এটা এই পেশেন্টটার ট্যাকিকার্ডিয়া নিয়ে আসতে পারে, এটা পেশেন্টের হার্ট ফেলও থাকতে পারে। তাহলে দেখো যে একটা পেশেন্টের জয়েন্ট পেইন সাথে পা ফুলে যাচ্ছে, ঠিক আছে, তাহলে তুমি চিন্তা করতে হবে যে এটা হার্ট ফেলও আছে কিনা, খুব ইম্পর্টেন্ট। আর কি তাহলে দেখো যে কার্ডিয়াক ইনভলভমেন্টের জন্য তুমি এগুলো খুঁজবা যে পেশেন্টটার শ্বাসকষ্ট আছে কিনা, প্যালপিটেশন হচ্ছে কিনা, চেস্ট পেইন আছে কিনা, তার হচ্ছে যে সে বলে কিনা যে তার হচ্ছে যে কিনা এক্সাশনারি ডিসনিয়া হচ্ছে, তার হচ্ছে পা ফুলে যাচ্ছে। এই প্রেজেন্টেশন গুলো যদি থাকে তাহলে চিন্তা করতে হবে তার কার্ডিয়াক ইনভলভমেন্ট আছে। আর কি আমরা বুঝছিলাম যে স্কিনে এখন খুঁজতে হবে তোমাকে যে স্কিনে কি খুঁজতে যাবো তুমি। স্কিনে কি লিশন হয়? স্কিনে ইরাইথিমা মার্জিনেটাম, এটা মার্জিনেটাম। ইরাইথিমা মার্জিনেটাম এটা কি ধরনের লিশন? এটা বলা হয় ম্যাকিউল, তাই না? রেড ম্যাকুলি পাওয়া যাবে স্যার, রেড ম্যাকিউল পাওয়া যায় জি, সেন্ট্রাল ফেড থাকবে এটা হ্যাঁ রেড ম্যাকিউল, যেটা কিনা সেন্টারটা আস্তে আস্তে ফেড হয়ে যায় কিন্তু মার্জিন গুলো কি থাকে? রেইজ থাকে, তাহলে মার্জিন গুলো রেইজ থাকে। ইউজুয়ালি এটা কোথায় পাওয়া যায়? এটা ট্রাং এন্ড প্রক্সিমাল এক্সট্রিমিটিতে পাওয়া যায়, ট্রাং এন্ড প্রক্সিমাল এক্সট্রিমিটিতে পাওয়া যায়। আর কি পাওয়া যায়? সাবকিউটেনিয়াস নোডিউল, তাই না? এটা হচ্ছে পেইনলেস নোডিউল। ধরো এটা 2 to 5%, 5 to 7% পেশেন্টদের পাওয়া যায়। এটা হচ্ছে এক্সটেনশন সারফেস অফ দা এক্সট্রিমিটিতে পাওয়া যায়। এটা পেইনলেস সাবকিউটেনিয়াস নোডিউল 0.5 থেকে 2 সেন্টিমিটার ইন ডায়ামিটার এরকম। ইউজুয়ালি কি হয়? ইউজুয়ালি এগুলা 2-3 সপ্তাহ পরে আসে আসলে স্টিলেশন গুলো। এই জন্য বলা হচ্ছে যে একুট ডায়াগনোসিসের ক্ষেত্রে এটা হেল্প যতটুকু না করে তার থেকে তোমার ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করতে হেল্প করে। এই লিশন গুলা ডায়াগনোসিসটাকে এস্টাবলিশ করতে আমাদেরকে হেল্প করে, ঠিক আছে না? আর কি হয়? নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে এই পেশেন্ট আসতে পারে। ইউজুয়ালি কাদের হয় এটা নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন? ইউজুয়ালি ফিমেলরা হচ্ছে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন নিয়ে প্রেজেন্ট করতে পারে। যতগুলো পেশেন্ট নাকি তোমার একুট রিউমেটিক ফিভার আসে তার 1/3 হচ্ছে তোমার কি নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন ডেভেলপ করতে পারে। আফটার 3 মান্থ, ইউজুয়ালি আপনার 3 মাস হতে দেখো যে আমার একুট রিউমেটিক ফিভার হয়ে গেল, 3 মাস পরে যদি তোমার সিজেনহামস কোরিয়া নিয়ে আসে তাহলে এটা কি আমার ডায়াগনোসিস এস্টাবলিশ করবে? ডায়াগনোসিস এস্টাবলিশ করবে। এটার কি হবে? এটা তোমাকে তোমার ডায়াগনোসিসকে এনফোর্স করে যে হ্যাঁ এটা একুট রিউমেটিক আমার ডায়াগনোসিস ঠিক ছিল, ঠিক আছে কিনা? সিজেনহামস কোরিয়া ইউজুয়ালি ফিমেলদের হয়, পরে আসে তাহলে এটা, ঠিক আছে কিনা? তো এটা কি জিনিস? ওটা সিজেনহামস কোরিয়া। কোরিয়া তোমরা বুঝতেছো কি? এটা এটা পারপাসলেস ইনভলন্টারি মুভমেন্ট, পারপাসলেস ইনভলন্টারি কোরিওফর্ম মুভমেন্ট, ঠিক আছে না? তাহলে আমরা যে এই যে ধরো বিভিন্ন ধরনের যে যারা ডান্স করে আর কি, যারা নাচ করে, এই নাচটা কিন্তু গ্রামার থাকে, তাই না? তারা যে হাত তারপরে পা এগুলো নাড়ানাড়ি করে, নিশ্চয়ই এটা গ্রামার থাকে। বিভিন্ন ধরনের কত্থক ড্যান্স এই সেই আছে না বিভিন্ন ধরনের। তো এইখানে যে ড্যান্সিং এর মুভমেন্টটা হবে তার হাতের, সেটা কিরকম গ্রামার থাকবে না, এই জন্য পারপাসলেস, এটা কোনো পারপাস নাই আসলে, পারপাসলেস কোরিওফর্ম মুভমেন্ট হয় ফিমেলদের। এবং যাদের নাকি এটা হয় এই তোমার হচ্ছে যে এই তোমার সিজেনহামস কোরিয়া ডেভেলপ করে তাদের 1/3 আবার 1/4 হচ্ছে তোমার এই পেশেন্ট গুলার কি হয়? এটা হচ্ছে যে মানে কার্ডিয়াক সিকিউলি ডেভেলপ করে, ধরো ভালভুলেশন এটা রয়ে যায়, তাহলে এখান থেকে মাইটাল স্টেনোসিস হয়ে গেল, ঠিক আছে কিনা? আমরা বলছিলাম যে তুমি যদি একুট রিউমেটিক ফিভারকে ভালো মতো চিকিৎসা করো তাহলে কি হবে? তাহলে হচ্ছে যে পেশেন্টটা ভালো হয়ে যায় উইদাউট এনি রেসিডুয়াল ড্যামেজ। আর যদি তুমি মেল ট্রিটমেন্ট হয় তোমার দ্বারা তাহলে কিন্তু এই পেশেন্টটা
সিকিউলি হিসেবে রেসিডুয়াল হার্ট ড্যামেজ থেকে যেতে পারে। এটা খুব ইম্পর্টেন্ট চিকিৎসক হিসাবে। তাহলে এখন আমরা যদি ডায়াগনোসিস করে ধরো, তাহলে এই প্রেজেন্টেশনগুলো এই যখনই একটা পেশেন্ট জয়েন্ট পেইন বলে এইরকম বয়সের 5 থেকে 15 বছর, তাহলে তোমাকে খুঁজতে হবে যে জয়েন্ট পেইনের সাথে তার জয়েন্ট পেইনটা অ্যাসিমেট্রিক্যাল মাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, তারপরে এটার সাথে ফিভার আছে কিনা, এটার সাথে সিস্টেমিক কোনো সিম্পটম আছে কিনা, এটার সাথে তার কার্ডিয়াক কোনো ধরো হচ্ছে যে চেস্ট পেইন, প্যালপিটেশন, কার্ডিয়া, হার্ট ফেলিওর, যখন এক্সামিন করবো তখন হচ্ছে যে এই পেশেন্টের কোনো ধরনের মারমার ঠিক আছে কিনা, ফিসার্স অফ হার্ট ফেলিওর আছে কিনা, দেন হচ্ছে স্কিন যখন সার্ভে করবো তখন দেখবো যে এটা ইরাইথিমা মার্জিনেটাম সাবকিউটেনিয়াস নোডুল আছে কিনা, নিউরোলজিক্যাল কোনো ম্যানিফেস্টেশন হচ্ছে কিনা, এগুলাকে ফিজিশিয়ান হিসেবে হচ্ছে যে আমাকে এগুলা খেয়াল করতে হবে। এরপরে তুমি তোমার ডায়াগনোসিস এস্টাবলিশ করবো কিভাবে, ডায়াগনোসিস আমরা এস্টাবলিশ মডিফাইড জনস ক্রাইটেরিয়া দিয়ে, তাই না? ভেরি মডিফাইড জনস ক্রাইটেরিয়া কি কি আছে দেখি একটু তোমাদের মুস্তাকিম। স্যার আমরা একটা মেজর ক্রাইটেরিয়া আছে, কিছু মাইনর ক্রাইটেরিয়া আছে। তো যেমন স্যার কিছু মেজর ক্রাইটেরিয়ার মধ্যে স্যার কার্ডাইটিস থাকে, কার্ডাইটিস, স্যার কার্ডাইটিস আছে, স্যার কার্ডাইটিস আছে, পলিমাইগ্রেটরি পলিআর্থ্রাইটিস, Then? তারপরে স্যার স্যার সাবকিউটেনিয়াস নোডিউল, ইরাথ্রিয়া মার্জিনেটাম, এগুলো স্যার। আর মাই স্যার হচ্ছে পাঁচটা ক্রাইটেরিয়া মাইনরের মধ্যে স্যার ফিভার থাকবে। তাহলে মেজর ক্রাইটেরিয়া হচ্ছে পাঁচটা, তাই না? আচ্ছা তোমাদের জন্য, হ্যাঁ তোমাদের জন্য ইজি মনে স্যার রাখা, পাঁচটা আছে। জি পাঁচটা ক্রাইটেরিয়া, জি স্যার। মাইনর হচ্ছে 6টা। আমরা ডায়াগনোসিস করে রিভাইজ জনস হচ্ছে যে 2 or more মেজর ক্রাইটেরিয়া, আমাদের বইয়ে আছে হচ্ছে 2 or 1 more মেজর ক্রাইটেরিয়া, তাহলে 2টা 2 or more মেজর ক্রাইটেরিয়া, এটা যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল। তো যদি মেজর ক্রাইটেরিয়া তুমি 1 মেজর ক্রাইটেরিয়া, 2 or more minor criteria along with preceding evidence of streptococcal infection, এটার সাথে যদি স্ট্রেপ্টোকোকাল ইনফেকশনের এভিডেন্স পাওয়া যায় তাহলে ডায়াগনোসিস হয়ে গেল। কিন্তু আমি যে প্রথম তোমাকে গল্পটা বললাম যে পেশেন্টগুলো মেল ট্রিটেড হয় কি, ইভেন 5 বছর ইনজেকশন পেয়ে যায় কিভাবে, শুধু স্ট্রেপ্টোলাইসিন ওর এগনিস্ট অ্যান্টিবডি দেখেই হচ্ছে যে আমরা ডায়াগনোসিস করে ফেলি। ঠিক আছে, দেখো মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়া ছিল কিনা, এগুলা কিন্তু হচ্ছে যে আমরা ডকুমেন্ট করার চেষ্টা করি না বা আমরা কনফিডেন্ট হই না, পেশেন্টকে বলে দিই যে রেগুলেটরি ফিভার, কিন্তু শুধু একটা রিপোর্ট থাকে। তাহলে তোমরা এখন থেকে তোমরা যখন ডায়াগনোসিস করবে তোমরা অবশ্যই বলে দিবে যে মেজর ক্রাইটেরিয়া এটা ছিল, মাইনর ক্রাইটেরিয়া এটা ছিল, এবং এটার সাথে প্রিসিডিং এভিডেন্স অফ দ্য স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন ছিল। ঠিক আছে না? এবং দেখো যে প্রিসিডিং এভিডেন্স যখন খুঁজতে যাও অন ডায়াগনোসিস, যেহেতু বলা হচ্ছে 2 থেকে 3 সপ্তাহ আগে তার একটা স্ট্রেপ্টোকোকাল সর থ্রোট থাকতে পারে, অনেক ক্ষেত্রে এই সর থ্রোটের হিস্ট্রি নাও থাকতে পারে। 25% ক্ষেত্রে তুমি যদি থ্রোটস অফ 25% ক্ষেত্রে কিন্তু থ্রোটস অফ কালচার নেগেটিভ আসতে পারে। ঠিক আছে না? শুধু যে এএসও টাইটার দেখা হয় তা না, কিন্তু আমরা থ্রোটস অফ কালচারও করতে পারি। এই ক্ষেত্রে দেখা যায় যে 25% ক্ষেত্রে অন ডায়াগনোসিস এটা নেগেটিভ হতে পারে। তাহলে আমরা যদি একটু মনে রাখি, এটা মনে রাখা একটু ডিফিকাল্ট, তোমাদের মতো আমাদেরও মনে থাকে না, সব সময় মনে থাকতো না। তো আমরা যখন স্টুডেন্ট ছিলাম আমরা মনে রাখতাম কি হবে, কেয়ার দিয়ে মনে রাখতাম। তুমি যদি তোমার গলার যত্ন নাও, ইওর হার্ট উইল বি ফেয়ার, তুমি যদি মনে রাখো আর কি, তাই না? কিভাবে? কেয়ার, তাহলে CARE, সি এর উপরে যদি একটা স্কোয়ার দিয়ে দাও তাহলে CARE, সি স্ট্যান্ড ফর কার্ডাইটিস, another C for Korea, A for arthritis, R for rheumatic nodule। আসলে rheumatic nodule কোনো টার্ম নাই, rheumatic nodule দিয়ে মনে রাখবা subcutaneous nodule, then E for erythema marginatum। তাহলে আমার মনে হয় তোমাদের জন্য একটু ইজি হবে। পরীক্ষায় তো অনেক ইনফরমেশন থাকে পরীক্ষার সময়, তখন দেখা যায় এটাই বলতে পারছো। আমরা কি দিয়ে মনে রাখবো? কেয়ার দিয়ে মনে রাখবো, কেয়ার দিয়ে মনে রাখবো, তাই না? এবং সির উপরে কি একটা স্কোয়ার দিয়ে দেবো, তাহলে CO স্কোয়ার ARE, C for carditis, another C for Korea, A for arthritis, R for rheumatic nodule, এভাবে মনে রাখো। দেন এটা আসলে টার্মটা অ্যাকচুয়াল টার্ম হলো সাবকিউটেনিয়াস নোডুল, E for erythema marginatum। দেন তুমি যদি কি করো, তোমার যদি থ্রোটের যত্ন নাও, কেয়ার করো, তাহলে তোমার হার্ট উইল বি ফেয়ার, তাই না? আর এই ফ্যাক্টটা যদি আমরা এইভাবে মনে রাখি, FARE, এখানে স্কোয়ারটা দেবো এর উপরে, ফেয়ার, FARE, তাই না? যদি তুমি এইভাবে মনে রাখো তাহলে F for ফিভার, এই যেটা বললাম যে এই পেশেন্টটা ফিভার নিয়ে আসবে। A for আর্থালজিয়া, ওটা ছিল কিন্তু আর্থ্রাইটিস, আর এটা হচ্ছে আর্থালজিয়া। তুমি কি ডিফারেন্সিয়েট করতে পারো আর্থ্রাইটিস আর আর্থালজিয়া?
তাহলে ডিফারেন্সিয়েট ক্লিনিক্যালি ব্যাড সাইডে আর্থ্রাইটিস আর আর্থ্রালজিয়া কিভাবে ডিফারেন্স আমরা একটু পরে আসবো। তাহলে ফেয়ারটাকে দেখি আমরা, F for fever, A for arthalgia, another A for AV block, first degree AV block, R for previous rheumatic fever, then E for ESR. ESR এর সাথে ESR CRP মানে তোমার হচ্ছে যে ইনফ্লেমেটরি মার্কার যে দেখা ESR CRP দেন সাথে সাথে হচ্ছে যে কি লিউকোসাইটোসিস, তুমি একটু মনে রাখবা তাহলে হয়ে গেল। এখানে হচ্ছে যে 6টা, ওখানে 5টা। তাহলে কেয়ার এন্ড ফেয়ার দিয়ে আমরা এটা মনে রাখি, তাহলে আমাদের ভুল হওয়ার চান্স কম থাকবে, ভুলে যাওয়ার চান্স কম থাকবে। আর্থ্রাইটিস এন্ড আর্থ্রালজিয়া আমরা কিভাবে ব্যাড সাইডে ডিফারেন্সিয়েট করি? স্যার অ্যাসপিরিন দিয়ে স্যার। ব্যাড সাইডে তুমি অ্যাসপিরিন কোথায় পাবে? জয়েন্ট সোয়েলিং। হ্যাঁ, জয়েন্ট সোয়েলিং। তাহলে ফিচার্স অফ আর্থ্রাইটিস, তাহলে যে পেইন উইথ যদি সোয়েলিং থাকে, তাহলে পেইন উইথ, তাহলে কি থাকবে? আইটিস মানে কি? সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে, তাই না? তাহলে রেডনেস থাকবে, সলেন হবে, টেন্ডার হবে। যখন টেন্ডার ওইটা তো থাকতে পারে, কিন্তু তাহলে ফিচার্স অফ আর্থ্রাইটিস অনলি পেইন, জয়েন্টটা তো ফুলবে না। যে রেড এন্ড যেরকম হওয়ার কথা ছিল, হট টেন্ডার, সেরকম হবে না। তাহলে ব্যাড সাইডে তোমাকে বুঝতে হবে যে কোনটা আর্থ্রাইটিস কোনটা আর্থ্রালজিয়া। আইটিস আছে মানে কি? সাইন্স অফ ইনফ্লামেশন থাকবে, তাহলে রেড এন্ড থাকবে, হট থাকবে, টেন্ডারনেস থাকবে, এগুলো সব থাকবে। তাহলে মেজর ক্রাইটেরিয়া কিন্তু দেখো, আর্থ্রাইটিস কিন্তু মেজর ক্রাইটেরিয়া, আর্থ্রালজিয়া হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া, ঠিক আছে কিনা? তাহলে একটা পেশেন্ট যদি কি থাকে দেখো, একটা পেশেন্ট যদি একটা জয়েন্ট পেইন নিয়ে আসে, ফিভার হচ্ছে যে জয়েন্ট পেইনের ফিভার নিয়ে আসে, তাহলে দেখো আর্থ্রাইটিস হচ্ছে যে মেজর ক্রাইটেরিয়া, আর হচ্ছে যে তোমার ইয়েতে কি নাম, হ্যাঁ সরি, একটা হচ্ছে মাইনর ক্রাইটেরিয়া। তাহলে এখানে দেখো একটা মেজর একটা মাইনর, তাহলে একটা যদি মাইনর ক্রাইটেরিয়া হয় তাহলে 2 or more মাইনর লাগবে, মানে আরো মাইনর তোমাকে তাহলে খুঁজতে হবে যে আদার ছিল কিনা। এবং এই ডায়াগনোসিসের ক্ষেত্রে দেখো খুব ইম্পর্টেন্ট, এটা মনে রাখতে হবে তোমাকে যে ডায়াগনোসিস ক্ষেত্রে যদি একটা পেশেন্ট প্যানকার্ডাইটিস হয়, তাহলে আমরা সবসময় বলছিলাম 2 মেজর ক্রাইটেরিয়া অথবা 1 মেজর 2 or more minor criteria along with preceding evidence of streptococcal infection। কিন্তু যদি একটা পেশেন্টের প্যানকার্ডাইটিস হয় অথবা তোমার সিডেনহামস কোরিয়া নিয়ে আসে এই পেশেন্টার, এবং আদার এটিওলজি যদি আমরা এক্সক্লুড করতে পারি যে এই প্যানকার্ডাইটিস কোনো ভাইরাল ধরো কোনো ভাইরাল প্যানকার্ডাইটিস না, বা আদার কোনো অটোইমিউন ডিজিজের জন্য প্যানকার্ডাইটিস না, তাহলে কিন্তু তোমার প্রিসিডিং এভিডেন্স অফ দা স্ট্রেপটোকক্কাল ইনফেকশন বাদ দিয়ে তোমার ডায়াগনোসিস এস্টাবলিশ করতে পারো। ওই ক্ষেত্রে প্রিসিডিং এভিডেন্স অফ দা স্ট্রেপটোকক্কাল ইনফেকশন লাগবে না, ঠিক আছে? তাহলে প্রিজাম্পটিভ ডায়াগনোসিস ক্যান বি এস্টাবলিশড উইদাউট এনি প্রিসিডিং এভিডেন্স অফ স্ট্রেপটোকক্কাল ইনফেকশন যদি প্যানকার্ডাইটিস হয় অথবা সিডেনহামস কোরিয়া হয়, এবং প্রোভাইডেড যে এই আদার এটিওলজি গুলো যদি এক্সক্লুড করা হয়, যে আদার কোনো, ধরো একটা পেশেন্ট যদি প্রেগন্যান্সিতে হয়, এবং প্রেগন্যান্সিতে কিন্তু সিডেনহামস কোরিয়া নিয়ে আসতে পারে। একটা ফিমেল পেশেন্ট যদি কি ওসিপি খায়, তারও কিন্তু দেখা যাচ্ছে যে এই ড্রাগের জন্য কি হতে পারে, সিডেনহামস কোরিয়া হতে পারে। তাহলে আদার এটিওলজি গুলো কিন্তু আমাদের এক্সক্লুড করতে হবে। করার পরে যদি দেখা যায় যে অন্য কিছু নাই, কিন্তু পেশেন্টটা কোরিয়া, বয়সটা হচ্ছে 5 থেকে 15 বছর, একটা ফিমেল পেশেন্ট, তাহলে চিন্তা করতে হবে যে এটা কি হয়ে গেছে, এটা তোমার যদিও 3 মাস পরে আসতেছে, কিন্তু এটা তাহলে একটু রিউমেটিক ফিভার ছিল বা আছে, চিন্তা করতে হবে এভাবে। তাহলে আমরা ডায়াগনোসিস করবো। তাহলে আমরা ক্লিনিক্যাল ক্রাইটেরিয়া গুলো দেখলাম, এরপর ইনভেস্টিগেশন তাহলে কিভাবে হেল্প করতে পারে। তাহলে আমরা যদি কি করি, একটা ব্লাড পিকচার করি, ধরো একটা কি করি, একটা সিবিসি করি, তাহলে সিবিসি তে দেখো একটা ব্লাড পিকচারের মধ্যে তাহলে লিউকোসাইট কাউন্ট এখানে দেখা যায়, আর কি দেখা যায়, ইএসআর দেখা যায়। তাহলে এই দেখো একটা যদি ব্লাড পিকচার করো, একটা কমপ্লিট ব্লাড পিকচারে কিন্তু তোমার 2টা মাইনর ক্রাইটেরিয়া থাকে, কি কি? লিউকোসাইট কাউন্ট এন্ড হচ্ছে ইএসআর, এই 2টাই কিন্তু মাইনর ক্রাইটেরিয়া, ঠিক আছে? লিউকোসাইটোসিস যদি থাকে এটা একটা মাইনর, ইএসআর বেশি থাকলে এটা মাইনর, এটা ইনফ্লেমেটরি মার্কার। সাথে কি করা হয়, সিআরপি করা হয়, সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা হচ্ছে যে মাইনর ক্রাইটেরিয়া, ঠিক আছে? এরপর কি হয়, এই পেশেন্টটা যদি তুই যদি একটা ইসিজি করো, এই যে যেটা আমরা বললাম যে এটা কি হয়, কার্ডাইটিস আছে, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, ইন্ডোকার্ডাইটিস, তাহলে দেখো এটা ইসিজি করলে কি হতে পারে, এবি ব্লক পাওয়া যেতে পারে। তাহলে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক, তাহলে ফার্স্ট ডিগ্রি এবি ব্লক কি, এটা একটা মাইনর ক্রাইটেরিয়া। এখানে কি থাকে, এবি ব্লকে অনলি কি হবে, পিআর ইন্টারভ্যালটা প্রলং হবে, তাই না?
মোর দেন 0.20 সেকেন্ড। তোমরা পড়ছো না যে পিয়ার ইন্টারভেল? তোমরা যে বললা যে হ্যাঁ, তোমরা যে বললা যে লেকচার ইসিজি লেকচার আছে, তাহলে দেখো, তাহলে আস্তে আস্তে জানবা। তুমি এতটুকু মনে রাখো শুধু যে ফার্স্ট ডিগ্রি আইভি ব্লকে কি হবে, পিয়ার ইন্টারভেলটা প্রলং হবে, তাই না? তাহলে মোর দেন 0.20 সেকেন্ড, মোর দেন 0.20 সেকেন্ড হবে এপি ব্লক পাওয়া যাবে, অথবা নন স্পেসিফিক এসটিডি চেঞ্জেস পাওয়া যেতে পারে। তুমি যদি এই পেশেন্টে কি করো, একটা এক্স-রে করো, তাহলে কি পাওয়া যেতে পারে? এক্স-রেতে পালমোনারি এডিমা সিজাস পাইতে পারো, ইফিউশন পাইতে পারো, হার্ট ফেলার, পালমোনারি এডিমা একদম ইফিউশন পাইতে পারো। তাহলে দেখো আর কি করা যেতে পারে এই পেশেন্টটার, আর করা যেতে পারে যে একটা ইকোকার্ডিওগ্রাফি করা যেতে পারে, তাই না? ইকোকার্ডিওগ্রাফি তার হচ্ছে যে এই যে ভালভগুলার কি অবস্থা সেটা দেখার জন্য এটা করা যেতে পারে। যখন কি থাকে, বিশেষ করে ভালভুলাইটিস যখন থাকে, বা তুমি একটা মারমার পাচ্ছ, একটা সিস্টোলিক মারমার বা একটা মিড ডায়াস্টোলিক মারমার পাচ্ছ, তাহলে এটা করা যেতে পারে। তাহলে দেখো যে ইনভেস্টিগেশন কিন্তু খুব বেশি না, ইনভেস্টিগেশন। আর কি করা যেতে পারে যে প্রিসিডিং এভিডেন্স অফ দ্য স্ট্রেপ্টোককাল ইনফেকশন দেখার জন্য এএসও টাইটার, এন্টি স্টেপটোলাইসিন ও টাইটার করা যেতে পারে। আর হচ্ছে যে তোমার সোর্স অফ কালচার, সোর্স অফ কালচার, এইভাবে হয়ে গেল। তাহলে দেখো আমাদের কিন্তু ক্লিনিশিয়ান হিসেবে, বা তুমি একটা উপজেলা লেভেলে আসো, বিশেষ করে মেল ট্রিটমেন্ট হয় হচ্ছে উপজেলা থেকে যে পেশেন্টগুলো আসে, তোমরাই তো পাস করার পরে উপজেলায় যাবা। তো তোমরা ক্লিনিশিয়ান হিসেবে কিন্তু সবসময় আমি তোমাদের বলি যে তুমি মেজর ক্রাইটেরিয়া মাইনর ক্রাইটেরিয়ার উপর খুবই গুরুত্ব দিবা, এবং এটা তুমি মনে রাখবা, ঠিক আছে না? মনে রাখার জন্য আমি কি তোমাদেরকে একটা মেমোনিক দিয়ে দিলাম যে কেয়ার এন্ড ফেয়ার দিয়ে মনে রাখবা, এবং তুমি এস্টাবলিশ করার চেষ্টা করবো যে কেয়ারে এটা পড়ে কিনা, এটা ফেয়ারের কি কি এখানে আছে, এবং ইনভেস্টিগেশন থেকে তুমি হেল্প নিবা। এটা শুধু উপজেলায় তো একটা ব্লাড সিবিসি করা যায়, ওখানে লিউকোসাইট কাউন্টটা বলে দিবা তুমি, যে লিউকোসাইট কাউন্ট এন্ড হচ্ছে ইএসআরটা আমাকে বলেন আপনি, আর কি সিআরপি। তাহলে দেখো এই তিনটা গুলো, এই তিনটাই মাইনর ক্রাইটেরিয়া। তো আমাকে লাগতেছে ওয়ান মেজর ক্রাইটেরিয়া, টু অর মোর মাইনর। তাহলে তুমি যদি একটা মেজর ধরো, পেশেন্টের জয়েন্ট পেইন থাকে, ফিভার থাকে, তাহলে দেখো এখানে একটা মেজর একটা মাইনর হয়ে গেছে। আর পরীক্ষায় যদি তুমি ইএসআরটা বেশি পাও, সিআরপি বেশি পাও, আর লিউকোসাইট কাউন্ট বেশি পাও, তাহলে তিনটা ক্রাইটেরিয়া হয়ে গেল। তাহলে দেখো, আর সাথে যদি ইএসও রেটারটা বেশি থাকে, যে যদি যাদের বয়স কম, তার সেক্ষেত্রে হচ্ছে 300-র বেশি, 300 ইউনিট। আর যদি অ্যাডাল্টের ক্ষেত্রে 200-র বেশি হয়, তাহলে দেখো তুমি এস্টাবলিশ করে ফেললা। এবং তুমি যখন ডায়াগনোসিস করবা, তুমি কনফিডেন্টলি বলে দিবা যে দিস ইজ এ কেস অফ অ্যাকুট রিউমেটয়েড ফিভার অন দ্য বেসিস অফ দিস মেজর ক্রাইটেরিয়া, দিস মাইনর ক্রাইটেরিয়া, এন্ড হচ্ছে যে ইনভেস্টিগেশন থেকে কোন কোন মাইনর ক্রাইটেরিয়া ছিল। তাহলে তুমি এটা বলে দিবা যে এটা লেমিনেটিং করে রাখবে। কেন রাখবে এটা সুন্দর করে? কারণ এই পেশেন্টের চিকিৎসা নিতে হবে অনেকদিন ধরে, তাই না? এটাকে যত্ন নিয়ে রাখতে হবে, এবং এটা সিকুয়েল হিসেবে যদি পরে কার্ডিয়াক কোনো অ্যাবনরমালিটি ডেভেলপ করে, তাহলে হচ্ছে যে আমাদের জন্য এটা হেল্পফুল হবে, তাই না? আমরা বুঝতে পারবো যে এটা তার হচ্ছে অ্যাকুট রিউমেটিক ফিভার ছিল, এখান থেকে তার হচ্ছে যে রিউমেটিক হার্ট ডিজিজ ডেভেলপ করছে, এটার জন্য সুবিধা হবে। আমি আশা রাখবো যে তোমরা অন্তত ডায়াগনোসিস করার সময় এই ক্রাইটেরিয়া গুলো ফুলফিল করবো, করে ডায়াগনোসিস করবো, রেদার দেন অনলি ডিপেন্ড অন এএসও টাইটার। এবং তুমি চিকিৎসা দিবে কিভাবে, তাই না? তাহলে আমাদের ডায়াগনোসিস যদি হয়ে যায়, এরপর আমরা চিকিৎসা দেবো। তাহলে প্রথমে চিকিৎসা কি? প্রথম চিকিৎসা হচ্ছে যে, ধরো এটা কি বললাম আমরা, যে এটা ইমিউন মেডিয়েটেড, এটা ডিলেড ইমিউন রেসপন্স, তাই না? তাহলে যদি স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিজেন তোমার শরীরে থাকে, বা পেশেন্টের শরীরে থাকে, যতক্ষণ থাকবে এই অ্যান্টিজেন কি করবে? স্টিমুলেট করবে তোমার ইমিউন সিস্টেমকে টু ডেভেলপ অ্যান্টিবডি। আমার এই অ্যান্টিবডি ক্রস রিয়েক্ট করবে কার্ডিয়াক মায়োসিন, সার্কুলার মেমব্রেন, আমার তাহলে এই লিশনগুলো হবে। তাহলে আমার প্রথম টার্গেট হলো টু রিমুভ দা স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিজেন ইফ এনি। যদি প্রেজেন্ট থাকে স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিজেন, এটাকে তোমাকে রিমুভ করতে হবে। হ্যাঁ, এটা এলিমিনেট করতে হবে কি দ্বারা? বাই উইথ উইথ পেনিসিলিন। তাহলে কি করব আমরা? একটা একটা পেনিসিলিন ইনজেকশন দিয়ে দেব। একটা পেনিসিলিন পেনিসিলিন কি ইনজেকশন দিব। অথবা যদি পেনিসিলিন যদি কি হয়, অবশ্যই পেনিসিলিন যখন তুমি ইনজেকশন দিবা, তখন বলা হচ্ছে যে আপনার স্কিন সেন্সিটিভিটি, এটা কি পেনিসিলিন দেওয়া হয়, লং অ্যাক্টিং পেনিসিলিন, আপনার স্কিন সেন্সিটিভিটি টেস্ট, ঠিক আছে কিনা? কিন্তু কেউ যদি ধরো, অনেক আছে না যে ইনজেকশন নিতে চায় না, সেক্ষেত্রে তাদের কিন্তু কি ফেনক্সিমিথাইল পেনিসিলিন 10 দিনের ফেনক্সিমিথাইল পেনিসিলিন দিতে হবে টু এলিমিনেট দ্য স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিজেন। ক্লিয়ার? তাহলে স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিজেনকে আমরা রিমুভ করার জন্য এটা করব। প্রথম দিকে এটা করে ফেলতে হবে আমাদেরকে। ভুল বললাম কিছু নাকি?
যদি ইনজেকশন না হয় তাহলে হচ্ছে যে ফেনোক্সিমিথাইল 250 মিলিগ্রাম 4 টাইমস ডেইলি ফর 10 ডেজ, আর সিঙ্গেল ডোজে হচ্ছে যে এটা 12 মিলিয়ন ইউনিট, তোমার হচ্ছে 1.2 12 মিলিয়ন, লাখ স্যার 12 লাখ ইউনিট, এটা হচ্ছে 12 লাখ ইউনিট, 1.2 মিলিয়ন ইউনিট হচ্ছে যে আইএম দিতে হবে, এটা ডিপ আইএম দিতে হবে, অবশ্যই বলতে হবে তোমাকে যে আপনার স্কিন সেন্সিটিভিটি, এটা দিলাম আমরা। তারপরে কি করতে হবে পেশেন্টকে, আর হচ্ছে যে পেশেন্টকে করতে হবে তোমাকে যে বিশ্রাম দিতে হবে পেশেন্টকে। কেন? বিশ্রাম যদি দাও তাহলে কি হবে, যে ধরো একটা পেশেন্টের জয়েন্ট পেইন আছে, তাহলে বিশ্রাম যদি তুমি দাও তাহলে হচ্ছে যে কি করবো, জয়েন্টের উপরে প্রেশারটা কমবে, তাই না, এবং তার ব্যথাটা কমবে, টু লেসেন দা ওয়ার্কলোড, এবং তার কার্ডিয়াক ওয়ার্কলোডটাও তার কমবে। যদি ধরো এই পেশেন্টের কার্ডাইটিস থাকে বা পেরিকার্ডাইটিস থাকে, মায়োকার্ডাইটিস থাকে, তাহলে তার হচ্ছে যে কার্ডিয়াক লোডটাও কম পড়বে, তাহলে বিশ্রাম দিতে হবে। এখন কথা হচ্ছে কতদিন বিশ্রাম দিবে তুমি, রোগী বলতে পারে যে কতদিন, তাহলে এটা তোমাকে এই প্যারামিটার হচ্ছে যে ক্লিনিক্যাল প্যারামিটার, কিছু কিছু বায়োকেমিক্যাল প্যারামিটার, যেমন ক্লিনিক্যাল প্যারামিটারের মধ্যে তার ফিভার সাবসাইড করে কিনা, তার জয়েন্ট পেইন ফিভার সাবসাইড যতদিন না করছে ততদিন বিশ্রাম দিতে হবে। আর ক্লিনিক্যাল প্যারামিটারের মধ্যে হচ্ছে যে ইএসআর সিআরপি তোমাকে গাইড করবে, যে ইনফ্লামেটরি মার্কার যেটা বললাম, ইএসআর অনেক বেশি ছিল, ইএসআর সেটেল ডাউন করছে টুয়ার্ডস নরমাল লিমিট, এবং সিআরপিও সেটেল ডাউন করতেছে, তখন ততদিন পর্যন্ত তাদেরকে বিশ্রাম দিতে হবে, ঠিক আছে কিনা। এরপরে তোমাকে কি হতে হবে, সিমটম কমাইতে হবে। সিমটম কমানোর জন্য কি দিব আমরা, সিমটম কমানোর জন্য যেটা বলা হলো যে এটা অ্যাসপিরিন দেব, মানে অ্যাসপিরিন এই পরীক্ষায় ধরা যেহেতু একটু এটিপিক্যাল ডোজ, এই জন্য এটা অনেক সময় ধরা হয় যে কিভাবে দেই আমরা। ইউজুয়ালি এটা 60 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট ইন 6 ডিভাইডেড ডোজ, মনে রাখতে হবে এটা কত ডিভাইডেড ডোজ, 6 ডিভাইডেড ডোজ, তার মানে 6 বার দেওয়া হয় এটা। তাহলে বইয়ের ভাষায় 60 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েটে দিব, 6 ডিভাইডেড ডোজে দিব, 6 বার দিব এটা, ঠিক আছে কিনা, 6 ডিভাইডেড ডোজ। ম্যাক্সিমাম অ্যাসপিরিন তুমি দিতে পারবা 8 গ্রাম পার ডে, 8 গ্রাম দেওয়া যেতে পারে, অথবা বলা হয় যে সিনকোনিজম। তোমরা যদি ফার্মাকোলজি থেকে চিন্তা করো, যে ফার্মাকোলজি থেকে অ্যাসপিরিন কোথা থেকে তৈরি হয়, সিনকোনা বাল্ক, না মনে পড়ে, সিনকোনা বাল্ক। এই জন্য যখন অ্যাসপিরিন এটার এই যে সাইড ইফেক্ট গুলো, টক্সিসিটি, একে বলে যে সিনকোনিজম, ধরো টিনিটাস, ভার্টাইগো, ভমিটিং, এগুলা যতটুকু নিতে পারতেছো, অথবা ম্যাক্সিমাম হচ্ছে 8 গ্রাম দিতে পারো। মজার ব্যাপার হচ্ছে একটা পেশেন্টকে তুমি কি দিলা, একটা পেশেন্টকে তুমি অ্যাসপিরিন দিলা, দেওয়ার পরে পেশেন্টের রেসপন্স করলো না, your diagnosis, you should review your diagnosis। এই পেশেন্টটা যদি এই আর্থ্রাইটিস ডিউ টু অ্যাকুট রিউমেটিক ফিভার হয়, তাহলে দিস পেইন মাস্ট রেসপন্স টু অ্যাসপিরিন। তাহলে দেখো তোমাকে কিন্তু রেট্রোগেটলি ট্রিটমেন্ট দিয়েও ডায়াগনোসিস হেল্প হতে পারে, এই জন্য সাবধান থাকতে হবে। এই জন্য সবসময় কি হয়, একটা পেশেন্ট ব্যথা নিয়ে আসলো, তুমি যেমন তেমন পেইন কিলার দিয়ে বা যাতা দিয়ে তুমি ব্যথাটা কমায় ফেললে, তাহলে কিন্তু তোমার এই জায়গাটা তুমি মিস করতে পারবে। এই জন্য দেখো তোমাকে সাবধান হতে হবে ব্যথাটা কমানোর ব্যাপারে, যে তুমি কোন ড্রাগ দিয়ে কমাচ্ছ। আমি অ্যাসপিরিন দিলাম, ব্যথা কমতেছে না, তার মানে তোমার ডায়াগনোসিস আবার রিভিউ করতে হবে। তাহলে যদি এই আর্থ্রাইটিস ডিউ টু অ্যাকুট রিউমেটিক ফিভার হয়, তাহলে ইট মাস্ট রেসপন্স উইথ অ্যাসপিরিন, অ্যাসপিরিন দিয়ে অবশ্যই রেসপন্স করবে। আর কি অপশন থাকতেছে, আর একটা অপশন থাকতেছে যে স্টেরয়েড, তাহলে প্রেডনিসোলন দেওয়া যেতে পারে 1 to 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট। এটা কখন দিই আমরা, এটা বলা হচ্ছে সিভিয়ার আর্থ্রাইটিস, অথবা যাদের কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে তাদের ক্ষেত্রে আমরা এটা দিই। উভয় ক্ষেত্রেই তুমি এই ড্রাগটা কতদিন দিবা সেটা গাইড করবে কি, ইএসআর, সিআরপি এন্ড ক্লিনিক্যাল প্যারামিটার, যেমন জয়েন্ট পেইন এন্ড হচ্ছে ফিভার, ফিভার সাবসাইড করবে, জয়েন্ট পেইন সাবসাইড করবে, এবং ইএসআর, সিআরপি নরমাল হবে, ততদিন পর্যন্ত আমরা গ্রাজুয়ালি এটাকে টেপার করে আমরা এটা অফ করে দেবো। অ্যাকুট ম্যানেজমেন্ট যেটা নিয়ে কোশ্চেন, সেটা হচ্ছে যেটা বললাম যে প্রথমে যে মিস ম্যানেজমেন্ট হচ্ছে যে সেকেন্ডারি প্রিভেনশন, তাই না। এটা সেকেন্ডারি প্রিভেনশন কেমন, যে এটা আবার হচ্ছে, তাহলে বলা হয় যে একবার রিউমেটিক ফিভার হয়ে গেল এই পেশেন্টটার, তাহলে এই পেশেন্টের কিন্তু আবার অ্যাকুট রিউমেটিক ফিভার হতে পারে, তাই না। তুমি যদি মাইনর ক্রাইটেরিয়া দেখো, ওখানে কিন্তু লেখা আছে প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য রিউমেটিক ফিভার, তাই না, প্রিভিয়াস হিস্ট্রি অফ দ্য রিউমেটিক ফিভার। তাহলে একবার রিউমেটিক ফিভার হইলো মনে করো, বা এই পেশেন্টটা রিউমেটিক ফিভার হয়ে ধরো মাইটাল ভালভকে ধরলো, মাইটাল রেসপন্সিস হলো, এই পেশেন্টের যদি আমার কি হয় রিউমেটিক ফিভার হয়, তাহলে কি হবে এটা দেখা গেলো যে আরেকটা এই তোমার এওরিক ভালভকে ধরলো, ঠিক আছে। এই জন্য আমাদের সাবধান থাকতে হবে যে আমার জন্য এই পেশেন্টটার স্ট্রেপ্টোকোকাল ইনফেকশন যেন না হয়। এই কারণেই হতে হবে যে এটা তো বোঝাই যাচ্ছে যে আমরা বলছিলাম যে এটা ইমিউন মেডিয়েটেড ডিলেড ইমিউন রেসপন্স। আমরা কি এমন কোন লোক আছে যে যারা আমরা আমাদের
ছোটবেলাটা পার করে আসি নাই, আমাদের গলা ব্যথা হয় নাই বা স্ট্রেপটোকোকাল ইনফেকশন হয় নাই, কিন্তু সবার তো অ্যাকুট রিউমেটিক ফিভার হচ্ছে না। দ্যাট মিনস যে তাদেরই হচ্ছে আসলে যাদের ইমিউন সিস্টেমটা কি এ বিট ডিসরেগুলেটেড, তার মানে অ্যাবনর্মাল রেসপন্স যখন করতেছে আসলে তখনই তো হচ্ছে, সবারই কিন্তু হচ্ছে না, তাই না? তো এই জন্য যাদের একবার হচ্ছে তাদের কিন্তু আরো হওয়ার চান্স থাকছে। এই জন্য আমরা চাই যে এরপরে যেন তার শরীরে যদি স্ট্রেপটোকোকাস ঢুকে সাথে সাথে যেন এটা আমরা এলিমিনেট করতে পারি। এই জন্যই হচ্ছে সেকেন্ডারি প্রোফাইলেক্সিস। এবং এই ব্যাকগ্রাউন্ড থেকে যদি আমরা দেখি যে এই যে দেখো যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কিন্তু আসলে এখন অ্যাকুট রিউমেটিক ফিভার বা সিকুয়েলি অফ দা তোমার রিউমেটিক ফিভারের সিকুয়েলি হিসেবে হার্ট ডিজিজ কিন্তু কমে গেছে অনেক। ধরো তোমার নর্থ আমেরিকা, দেন হচ্ছে যে ওয়েস্টার্ন ইউরোপ, এগুলোতে কম। রেদার হচ্ছে এই যে সাউথ ইস্ট এশিয়া, এগুলাতে কিন্তু বেশি আমাদের। ওরা কেন ওদের এই ইয়েটা কমে গেল? কেন? তাদের হচ্ছে যে ধরো লিভিং স্ট্যান্ডার্ড অনেক উন্নত হয়ে গেছে এখন, তাই না? তার নিউট্রিশনাল স্ট্যাটাস, যেন হচ্ছে হাইজিন, সবকিছু উন্নতি হওয়ার কারণে কিন্তু এগুলো হচ্ছে। যেমন ধরো এখনো আমাদের দেশে ধরো আহ ধরো তুমি যদি একটা রোহিঙ্গা ক্যাম্পের কথা চিন্তা করো, তাই না? কি এক রুমে গাদাগাদি 5-6 জন থাকে, ছোট বাচ্চারা থাকতেছে এখানে 2-3 জন বাচ্চা। তো দেখা যাচ্ছে একজনের এই ইনফেকশন আরেকজনের কাছে যাচ্ছে, ঠিক আছে না? তাহলে ইনফেকশনের পসিবিলিটি বেশি, নিউট্রিশনাল স্ট্যাটাস তার কি অবস্থায় আছে, সবকিছু মিলায় কিন্তু এখনো থার্ড ওয়ার্ল্ডে কিন্তু এগুলা এই ডিজিজ গুলো বেশি হচ্ছে। তাহলে আমরা যদি সেকেন্ডারি, এটাই ধরা হয় পরীক্ষায় সবসময়, তুমি সেকেন্ডারি প্রোফাইলিসিস কিভাবে দিবে, যেন আমার যেন তার স্ট্রেপটোকোকাল ইনফেকশন হয়ে আমার জন্য ইমিউন রেসপন্স হয়ে আমার জন্য তার কার্ডিয়াক ইনভলভমেন্ট না হয়। এটাই আসলে আমাদের উদ্দেশ্য। তাহলে কেন হচ্ছে যে কিভাবে এটাকে আমরা আহ, তোমার হচ্ছে যে সেকেন্ডারি প্রোফাইলিসিস দিব। প্রথম শর্ত, প্রথম ধরে নেওয়া হয় যে 21 বছরের পরে ইউজুয়ালি স্ট্রেপটোকোকাল ইনফেকশন হচ্ছে যে ভেরি রেয়ার 21 বছর পর্যন্ত, 21 ইয়ার্স অফ এজ। তাহলে আমরা প্রোফাইলিসিস দিব কতদিন? তাহলে আপ টু 21 ইয়ার্স or at least 5 years, which one is longer? প্রথম কথা হচ্ছে এটা যে 21 বছর পর্যন্ত দিব প্রোফাইলেক্সিস, যেহেতু 21 বছরের পরে বলা হচ্ছে যে স্ট্রেপটোকোকাল ইনফেকশন ভেরি রেয়ার, সেই জন্য 21 বছর দিব অথবা 5 বছর, which one is longer? কোনো পেশেন্টে যদি ধরো 10 বছর হয়, 10 বছর বয়সে, তাহলে এটাকে কত বছর প্রোফাইলেক্সিস দিতে হবে? দিতে হবে হচ্ছে 11 বছর, ঠিক আছে না? কোনো পেশেন্টে যদি ধরো 18 বছরে হয়, তাকে দিতে হবে অ্যাট লিস্ট 5 ইয়ার্স। তোমরা এটা বুঝছো কিনা দেখি, এই জায়গাটা একটু ক্লিয়ার করো। আরেকবার বলেন স্যার। আমাদের হচ্ছে 21 বছর পর্যন্ত কন্টিনিউ করতে হবে। না আর না হচ্ছে শোনো, আমি কেন, না তোমাদের প্রথমেই ক্লিয়ার হতে হবে যে 21 বছর কেন। তাহলে 21 বছরের পরে ইউজুয়ালি স্ট্রেপটোকোকাল ইনফেকশন ভেরি রেয়ার, ঠিক আছে কিনা? তোমার বয়সে কিন্তু তোমার শরীরে যদি স্ট্রেপটোকোকাল ঢুকে কিন্তু এটা ওই যে ওইভাবে রেসপন্স করে, ডিলেড ইমিউনিটি রেসপন্স যেটা বললাম, সেটা ভেরি রেয়ার, ঠিক আছে কিনা? তাহলে এই জন্য তাহলে আমাকে পেশেন্টটাকে সাপোর্ট দিতে হবে আপ টু 21 ইয়ার্স, 21 বছর বয়স পর্যন্ত, ঠিক আছে কিনা? তো আমাদের ডেইলি লিভিং এ তো যে কোনো সময় হচ্ছে আমার শরীরে স্ট্রেপটোকোকাল ঢুকতে পারে। এই জন্য কি হয়, তাহলে প্রতিদিন তোমাকে পেনিসিলিন খাইতে হবে অথবা আমাকে লং অ্যাক্টিং তোমার হচ্ছে পেনিসিলিন নিতে হবে, এই তো? তাহলে যদি পেশেন্ট কমপ্লায়েন্স হচ্ছে যে খারাপ হয়, সেক্ষেত্রে ইউজুয়ালি তো প্রতিদিন 21 বছর বয়স পর্যন্ত প্রতিদিন পেনিসিলিন খাওয়া তো ভেরি ডিফিকাল্ট। এই জন্য আমাদের লং অ্যাক্টিং ইনসুলিন মান্থলি একটা করে দেয়, ঠিক আছে না? বেনজাথিন পেনিসিলিন 12 লাখ ইউনিট করে প্রতি মাসে একটা করে দেওয়া হয়। তাহলে এটা কন্টিনিউয়াসলি যখনই আমাদের স্ট্রেপটোকোকাল ঢুকবে এটাকে এলিমিনেট করে ফেলবে, এই তো? তাহলে বলা হচ্ছে তাহলে আমাকে সাপোর্ট দিতে হবে 20 আপ টু 21 ইয়ার্স অফ এজ অথবা 5 বছর, হুইচ ওয়ান ইজ লঙ্গার, এট লিস্ট 5 বছর সাপোর্ট দিতে হবে অথবা 21 বছর বয়স পর্যন্ত। তাহলে একটা পেশেন্টের যদি 18 বছর বয়সে অ্যাকুট রিউমেটিক ফিভার ধরা পড়ে প্রথম, কত বছর পর্যন্ত তাকে সাপোর্ট দিবা তুমি? 23 বছর পর্যন্ত স্যার। হ্যাঁ 23 বছর পর্যন্ত, মানে এট লিস্ট 5 ইয়ার্স। 18 থেকে তো 21 মাত্র হচ্ছে 3 বছর, ঠিক আছে কিনা? তাহলে 3 বছর না, এট লিস্ট 5 ইয়ার্স, তাহলে 5 বছর। কোন পেশেন্টের 10 বছরে ধরা পড়লো, তাহলে তাকে কতদিন দিবা? 11 10 বছর বছর পর্যন্ত। হলে হ্যাঁ আপ 11 টু বছর। 21 ইয়ার্স, তাহলে 11 বছর। তাহলে এটা মনে রাখো, তাহলে আপ টু 20। তাহলে কিভাবে তুমি বলবা এটা? স্যার আই উইল সাপোর্ট হিম উইথ পেনিসিলিন আপ টু 21 ইয়ার্স or Or at 5 least years. 5 years, which one is longer? যে এর মধ্যে যেটা বেশি সেটা। 5 বছর যদি বেশি হয় তাহলে 5 বছর, 10 বছর বেশি মানে যেটা লঙ্গার হবে সেটা। যেমন 10 বছর হলে 11 বছর এটা লঙ্গার হবে, অথবা যদি কারো 20 বছর হয় তাহলে 5 বছর এটা লঙ্গার হবে। তাহলে হুইচ ওয়ান ইজ লঙ্গার সেটা। এটা ক্লিয়ার? জি স্যার। এটা কিন্তু ক্লিয়ার করতে হবে, এটা কিন্তু ভুল করা যাবে না।
স্যার পেনিসিলিন সেনসিটিভ হলে তখন কি করব? হ্যাঁ, তখন আবার যে ইরাইথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। পেনিসিলিন যদি সেনসিটিভ হয় সেক্ষেত্রে কি দেওয়া যেতে পারে? সেক্ষেত্রে এই প্রথম যখন আমরা এলিমিনেট করলাম, এই যে প্রথম সিঙ্গেল ডোজ অফ দা তোমার হচ্ছে যে পেনিসিলিন দিলাম, তাহলে সেক্ষেত্রে কি কি দেওয়া যাবে? ইরাইথ্রোমাইসিন অথবা সেফালোস্পোরিন দেওয়া যেতে পারে, ঠিক আছে কিনা? এরপরে কি হয় যে যখন আমরা কি হয় যে লং অ্যাক্টিং, যে এই যখন লং টার্ম দিচ্ছি তখন কিন্তু তোমার সালফার ডাইজিনও দেওয়া যেতে পারে, ইরাইথ্রোমাইসিনও দেওয়া যেতে পারে। তো তুমি একটা জায়গায় মনে রাখো ইরাইথ্রোমাইসিন, সব ভুলে গেল কি মনে রাখবা? ইরাইথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। পেনিসিলিন যদি অ্যালার্জি হয় তাহলে ইরাইথ্রোমাইসিন দেওয়া যেতে পারে। তাহলে দিস ইজ সেকেন্ডারি প্রোফাইলাক্সিস। এবং কিছু কিছু ক্ষেত্রে, এবং একটা যদি মনে রাখো, তাহলে আমরা এটা হচ্ছে যে এজ এ হোল 5 বছর অথবা আপ টু 21 ইয়ার্স, হুইচ ওয়ান ইজ লঙ্গার। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ধরো ধরো তোমাকে কনসিডারেশন নিতে হবে, একটা পেশেন্টের মনে করো ফার্স্ট অ্যাটাক হলো অ্যাকুট রিউমেটিক ফিভার, এরপরে তার যে ভালভে যে ইনভলভমেন্ট হলো, মনে করো ভালভুলাইটিস হলো, এরপরে দেখা গেল যে পারসিস্ট করে গেল, যে মিড ডায়াস্ট্রিক মারমারটা পারসিস্ট করে গেল, ঠিক আছে কিনা? তার মানে ভালভুলার লিশনটা পারসিস্ট করে গেল। হ্যাঁ, লিশনটা আর কি। ক্রাফটসে ধরো তোমার হচ্ছে ফাইব্রোসিস হলো, এগুলো হওয়ার পরে যখন মাইটালাইসিস থেকে রয়ে গেল, তাহলে এই পেশেন্টটা তুমি কতদিন দাও? এই পেশেন্টটার তোমাকে প্রোফাইলাক্সিস দিতে হবে আপ টু 40 ইয়ার্স অথবা 10 বছর, হুইচ ওয়ান ইজ লঙ্গার। দুইটা জিনিস মনে রাখতে হবে, একটু কঠিন হয়ে যাচ্ছে মনে হয়। তাহলে আরেক মানে এক্সেপশনাল হচ্ছে ইউজুয়ালি প্রোফাইলাক্সিস দিব আমরা আপ টু 21 ইয়ার্স অর 5 ইয়ার্স, হুইচ ওয়ান ইজ লঙ্গার। কিন্তু কিছু ক্ষেত্রে যাদের রেসিডুয়াল ভালভ ড্যামেজ থাকবে, যাদের ক্ষেত্রে মনে করো অকুপেশন, মনে করো একটা পেশেন্ট, একজন ভদ্র মহিলা মনে করো কি করে, ধরো বাচ্চাদের কিন্ডারগার্টেনে পড়ায়, ঠিক আছে? এই ভদ্র মহিলার মনে করো কি হলো, কিন্তু প্রতিদিন বাচ্চাদের কাছে যায়, বা সেন্টারে এক ভদ্র মহিলা কাজ করে, ছোট ছোট বাচ্চাদের নিয়ে কাজ করে। এবং আমরা বলতেছিলাম যে বাচ্চারাই হচ্ছে এটা সোর্স অফ ইনফেকশন। 5 থেকে 15 বছরের বাচ্চাদেরই বেশি হতে, এই বাচ্চাদের কাছ থেকে ভদ্র মহিলার কাছে আসতে পারে বা ভদ্র লোকের কাছে আসতে পারে। যারা এরকম অকুপেশন, ধরো রিস্কি অকুপেশনে থাকে, যাদের সাথে রিস্ক অফ কন্টামিনেশন উইথ স্ট্রেপ্টোকোকাল খুব বেশি চান্স, তুমি ডিসাইড করবা। এটা হচ্ছে ফিজিশিয়ান হিসেবে তোমার ডিসিশন, তার অকুপেশন কি, তার সাথে তার এক্সপোজারের কোনো সম্ভাবনা আছে কি। ধরো এই কন্টামিনেশনের চান্স যদি বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রে কিন্তু লং টার্ম দিতে হবে তোমাকে। তো এই ক্ষেত্রগুলোতে আমরা 10 বছর পর্যন্ত দিতে পারে, বা আপ টু 40 ইয়ার্স পর্যন্ত দিতে পারে। তোমরা ক্লিয়ার কিনা এই জায়গাটা? ক্লিয়ার না হলে বলো। কি আছে? ক্লিয়ার? বই একটু পড়লে আমার মনে হয় আরেকটু হয়ে যাবে আর কি। তাহলে তোমাকে যখন বলবো যে তুমি প্রোফাইলাক্সিস কিভাবে দেবা, তুমি বলবা যে আপ টু 21 ইয়ার্স অর 5 ইয়ার্স, হুইচ ওয়ান ইজ লঙ্গার, যেটা বেশি সেটা। কিছু কিছু ক্ষেত্রে যদি রিস্কি প্রফেশন থাকে অথবা রেসিডুয়াল হার্ট ড্যামেজ থাকে, সেক্ষেত্রে 10 বছর অথবা 40 ইয়ার্স, হুইচ ওয়ান ইজ লঙ্গার। বাস, এই কথা দিস ইজ সেকেন্ডারি। তাহলে যদি বলে তুমি প্রাইমারি প্রিভেনশন কিভাবে করবা? সেকেন্ডারি মানে কি, একবার ইনফেকশন হইলো, হওয়ার পরে তার একটু রিউমেটিক ফিভার হলো, আবার না হয় সেই জন্য এগুলা আমাদের এই মেজ আসছে পেনিসিলিন দিয়ে। প্রাইমারি কি? প্রাইমারি হচ্ছে যেন আমার স্ট্রেপ্টোকোকার জন্য শরীরে আমার নাই ঢোকে। তাহলে কি করতে হবে এটার জন্য? তাহলে ওভার ক্রাউডিং তোমাকে প্রিভেন্ট করতে হবে। ওভার রুমে গাদাগাদি থাকা, ওভার ক্রাউডিং, তারপর স্যানিটেশন, নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট করতে হবে। একটা সময় আমরা বলি যে তুমি প্রাইমারি প্রিভেনশন কি, তখন তোমরা তো পড়ছো সেকেন্ডারি, তখন আবার বলতে পারো। তাহলে কেন ওভার ক্রাউডিং প্রিভেন্ট করলে তোমার এই বাচ্চার কাছে আরেক বাচ্চা স্ট্রেপ্টোকোকার যাবে না, ঠিক আছে না? তার যদি নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট হয়, তাহলে তার বডির ইমিউনিটি থাকবে, ঠিক ঠিক আছে? শুধু তো তুমি ওষুধ দিয়ে তুমি হচ্ছে যে ভাইরাস ব্যাকটেরিয়াকে এলিমিনেট, এটা তো কোনো, তাই না? যেমন আমরা যে দিচ্ছি কিনা, এই যে এখন যে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিচ্ছি, আমরা কি 100% ডিপেন্ড করতে পারতেছি? তাহলে আমার নিজের শরীর ইমিউনিটির উপরে তো ডিপেন্ড করতে হবে, তাই না? শরীরের ইমিউন সিস্টেম যদি খারাপ হয়, ঠিক আছে, বিশেষ করে যাদের ডায়াবেটিস হচ্ছে, তাদের তো অবস্থা খারাপ হচ্ছে, বেশি বেশি রিস্কের মধ্যে থাকতেছে। এই জন্য নিজের ইমিউন সিস্টেমকে বুস্ট আপ করতে হবে। তাহলে প্রাইমারি প্রিভেনশনের ক্ষেত্রে তাহলে নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট টু বুস্ট আপ ইওর ইমিউনিটি, দেন হচ্ছে যে ওভার ক্রাউডিং প্রিভেন্ট করতে হবে, ঠিক আছে? তার মানে লিভিং স্ট্যান্ডার্ড যদি উন্নত হয়, তাহলে এই
যেটা বললাম যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কম হচ্ছে ডিউ টু ইমপ্রুভমেন্ট অফ দ্য লিভিং স্ট্যান্ডার্ড, হচ্ছে নিউট্রিশনাল ইমপ্রুভমেন্ট। অ্যাবাউট হচ্ছে অ্যাকুট রিউমেটিক ফিভার। তাহলে এখান থেকে কোনো কোশ্চেন আছে আমাদের যদি এতটুকু যদি আমরা অ্যাবজর্ব করতে পারি তাহলে মোর দেন এনাফ। এতটুকু স্যার আলোচনা হলো। এক্সামিনেশনের ব্যাপারটা তাহলে এক্সামিনেশনের ব্যাপারে হচ্ছে যে এক্সামিনেশনের ব্যাপার এখন হচ্ছে যে আমরা তো হিস্ট্রিতে মানে আমরা একটা ওভারভিউ আলোচনা হলো আসলে। সাইডে একুট বলা হচ্ছে না, একুট রিউমেটিক ফিভার। তাহলে প্রথমেই তো আমরা বলতেছিলাম যে পেশেন্টের জয়েন্ট পেইন নিয়ে আসতে পারে, ফিভার নিয়ে আসতে পারে। তাহলে আমরা আমার থিওরি থেকে এগুলো দেখবো, স্কিনে কোনো কিছু আছে কিনা, নোডুল আছে কিনা, ইরাইথিমা মার্জিনিটা আছে কিনা, মানে এগুলো মেজর মাইনর এটা ফিল করার জন্য ইনভেস্টিগেশন করব। পেটসাইডে এক্সামিনেশন হচ্ছে যে যেটা বললাম যে এটা আর্থ্রাইটিস, এই যে ফিভার মানে আর্থালজিয়ান আর্থ্রাইটিস। তাহলে আর্থ্রাইটিস হলে সোলেন হবে, এটা কি হবে টেন্ডার হবে, এটা দেখলাম। তাহলে মেইন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে কার্ডিয়াক ইনভলভমেন্টটা বেড সাইডে দেখা খুব ইম্পর্টেন্ট। তো তাহলে যদি পেরিকার্ডাইটিস হয় তাহলে পেশেন্টে কি হবে, পেরিকার্ডাইটিস হলে কি থাকবে মানে জেনারেল, অথবা যদি আমি জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন দেখি, জেনারেল ফিজিক্যাল এক্সামিনেশন আসলে কি হয় পেশেন্টটা ইউজুয়ালি দেখা যায় মানে ধরো অ্যাগোনাইজিং পেইন যদি থাকে তাহলে পেশেন্টের অ্যাটিটিউডটা কেমন হবে, ব্যথার জন্য কাতরাচ্ছে। তুমি যদি পালসে হাত দাও তাহলে কি হবে, পালসে দেখা গেল যে কি হতে পারো, পালসে দেখা গেল যে কি টেকিকার্ডিয়া পাচ্ছ তুমি, ঠিক আছে, টেকিকার্ডিয়া পাচ্ছ। যে এটা ডিসপ্রপোর্শনেট টেকিকার্ডিয়া, ইন্ডোকার্ডাইটিস যখন হয় বা তোমার মায়োকার্ডাইটিস যখন হয় ইউজুয়ালি তখন ডিসপ্রপোর্শনেট টেকিকার্ডিয়া হয়। আমাদের যে কার্ডিয়াক কন্ডাক্টিভ সিস্টেম আছে এটা কার মধ্যে দিয়ে যায়, এটা মায়োকার্ডিয়ামের মধ্যে দিয়ে যায়, তাই না? মায়োকার্ডিয়াম যখন ইনভলভমেন্ট হয় তখন এই জন্য বিভিন্ন ধরনের এরিথমিয়া হয়, এমন ডিসপ্রপোর্শনেট টেকিকার্ডিয়া। ধরো আমরা জানি যে পার ডিগ্রি পার্সেন্ট মানে ধরো টেম্পারেচার পার ডিগ্রি ফারেনহাইট যখন বাড়ে তখন হচ্ছে যে তার তোমার ইয়ে বাড়ে কত, 100 বাড়ে হচ্ছে 10, নিয়ার অ্যাবাউট 10। কিন্তু দেখা গেলো যে পেশেন্টের জ্বর হচ্ছে 101, তার পালস রেট হচ্ছে 140, ডিসপ্রপোর্শনেট টেকিকার্ডিয়া। তাহলে এরকম টেকিকার্ডিয়া আমি পাচ্ছি। এরপরে যখন আমি কার্ডিয়াক ইয়ে এক্সামিন করতেছি প্রিকোর্ডিয়াম, প্রিকোর্ডিয়ামে কি পাওয়া যেতে পারে, প্রিকোর্ডিয়ামে পেরিকার্ডিয়াল রাব, পেরিকার্ডিয়াল ফ্রিকশন রাব ডিউ টু পেরিকার্ডাইটিস। তারপরে আমরা যেটা বললাম যেটা মারমার পাওয়া যেতে পারে, সিস্টোলিক মারমার অথবা একটা মিড ডায়াস্টোলিক ক্যারিকমস মারমার পাওয়া যেতে পারে, ঠিক আছে, এটা পাওয়া যেতে পারে। অথবা তুমি যদি হার্ট ফেলিওর হয় তাহলে কি হয়, তুমি যদি এক্সামিন করো হচ্ছে যে কি নাম এই ব্যাস অফ দা লাং, দেখা গেলো যে এটা ক্রিপিটেশন পাচ্ছ। তাহলে এখানে এক্সামিনেশনে ব্যাটসের এক্সামিনেশনে এই প্রিকোর্ডিয়াম এর হচ্ছে যে এটা ফেলিওরের ফিচার আছে কিনা, আর হচ্ছে ইডিমা থাকতে পারে, হার্ট ফেলিওরের জন্য ইডিমা থাকতে পারে। দিস ইজ অল অ্যাবাউট এক্সামিনেশন। আর কোনো কোশ্চেন? আর কোনো কোশ্চেন নাই তোমাদের? আমরা একটু আলোচনা করবো কি নিয়ে, এরপরে আমরা একটু আলোচনা করবো মাইট্রাল স্টেনোসিস নিয়ে। তাহলে মাইট্রাল, তাহলে ওইখান থেকেই আসলে কন্টিনিউশন হিসেবে তুমি যদি চিন্তা করো, তোমাকে যদি বলে যে মাইট্রাল স্টেনোসিসের কারণ কি, কি বলবা? অ্যাকুট রিউমেটিক ফিভার। অ্যাকুট রিউমেটিক ফিভার। অ্যাকুট রিউমেটিক ফিভার এটা হচ্ছে সিকুয়েলি, শুধু রিউমেটিক ফিভার হলাম না, তাহলে সিকুয়েলি অফ অ্যাকুট রিউমেটিক ফিভার, ঠিক আছে, অ্যাকুট রিউমেটিক ফিভার বলা হবে। তুমি যদি ভুলে যাও সব, তাহলে সব ভুলে গেলে অ্যাকুট রিউমেটিক হার্ট ডিজিজ, রিউমেটিক হার্ট ডিজিজ থেকে না, সিকুয়েলি হিসাবে অ্যাকুট রিউমেটিক ফিভার। এটা বললাম যে এটা যেহেতু অ্যাকোয়ার্ড এটিওলজি অফ রিউমেটিক হার্ট ডিজিজ, ঠিক আছে। তাহলে মাইট্রাল স্টেনোসিসের অন্যতম কারণ হচ্ছে এটা রিউমেটিক ফিভার থেকে হয়। 2 নম্বর কারণ কি? 2 নম্বর কারণ হচ্ছে যে এটা ওল্ড এজে হয় ডিউ টু ক্যালসিফিকেশন অফ দা ভালভ লিফলেট, গুলো ক্যালসিফাইড হয়, ফাইব্রোসিস এন্ড ক্যালসিফাইড হয়ে ওল্ড এজে এটা হতে পারে। আর একটা হচ্ছে কনজেনিটাল। তাহলে এই 3টা কারণ আসলে বেসিক্যালি মাইট্রাল স্টেনোসিস, তাই না? মাইট্রাল স্টেনোসিসের এটিওলজি এই 3টা। তো পরীক্ষায় ধরা হয় বিভিন্ন ভাবে আসবে মাইট্রাল স্টেনোসিস, এটা এক্সরে তে আসতে পারে, ইসিজি তে আসতে পারে, বিভিন্ন ভাবে। এটা কিন্তু হট টপিক আর কি এবং ফেভারিট টপিক। পাস করার জন্য তোমাকে এনি হাউ এটা বিভিন্ন ফর্মে তুমি টেবিলে এটা পাবা। তাহলে মাইট্রাল স্টেনোসিস ধরা হয় যে মাইট্রাল স্টেনোসিসের কারণ কি। তো সব ভুলে গেল, কি ভুলা যাবে না, এটা হচ্ছে রিউমেটিক অরিজিন, তাই না? এটা হচ্ছে রিউমেটিক অরিজিন, তোমাকে এটা ভুলা চলবে না।
তাহলে আমরা যদি লং কেস হিসেবে প্রেজেন্ট করি তাহলে এটা কি হবে? তো একটা আসলে এটা একটু থিওরি না জানলে হচ্ছে কি ওইটা একটু বোঝাটা ডিফিকাল্ট হবে। তাহলে এটা আমরা সবসময় জানি যে এটা চারটা ভালভ নাকি, চারটা ভালভের মধ্যে লেফট এট্রিয়াম লেফট ভেন্ট্রিকুলার মধ্যে যেটা ভালভ সেটা হচ্ছে মাইট্রাল ভালভ। ইউজুয়ালি বলা হয় যে সিকোয়েন্সটা এরকম, যখন কোনো একুয়ার্ড ডিজিজ হয়, একুয়ার্ড হার্ট ডিজিজ, তখন ভালভের যে সিকোয়েন্সিয়াল হচ্ছে যে কি বলবো যে ইনভলভমেন্টের যে সিকোয়েন্স সেটা হচ্ছে যে ম্যাট বলা হয়, ম্যাট। তাহলে একুয়ার্ড হার্ট ডিজিজে ইউজুয়ালি যে প্রথম যে ভালভটা ইনভলভ হয় সেটা হচ্ছে যে ম্যাট সিকোয়েন্স। ম্যাট মানে এমএটি ম্যাট। ম্যাট হচ্ছে প্রথমে হচ্ছে এম ফর মাইট্রাল, এ ফর এওর্টিক, টি ফর ট্রাইকাসপিড। আর যখন কনজেনিটাল কোনো ইনভলভমেন্ট হয় তখন সিকোয়েন্সটা হচ্ছে প্যাড, প্যাড সিকোয়েন্স হয়। প্যাড মানে পি ফর পালমোনারি। এই জন্য তুমি দেখো যে পালমোনারি স্টেনোসিস, যখন পালমোনারি স্টেনোসিস হয় তখন কিন্তু আমরা প্রথমেই চিন্তা করি যেটা মনে হয় কি কনজেনিটাল পালমোনারি স্টেনোসিস কে, তখন হচ্ছে প্যাড সিকোয়েন্স, পালমোনারি দেন এওর্টিক দেন ট্রাইকাসপিড। এরকম একটা মোটামুটি এরকম একটা সিকোয়েন্স যে একুয়ার ডিজিজের সিকোয়েন্সটা হচ্ছে ম্যাট, কনজেনিটাল ডিজিজের সিকোয়েন্সটা হচ্ছে প্যাড। মাইট্রাল ভালভ, মাইট্রাল ভালভ হচ্ছে যে আহ, যদি তুমি জানো যে মাইট্রাল ভালভের এমনি যে ওরিফিসের ডায়ামিটার সেটা হচ্ছে 5 সেন্টিমিটার স্কয়ার, ঠিক আছে? তো যতক্ষণ না এটা 2 সেন্টিমিটার স্কয়ারের নিচে হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো সিমটম থাকে না। 2 সেন্টিমিটারের নিচে আসলে তোমাদের কি মানে বেশি ইয়ে হয়ে যাচ্ছে নাকি, মানে লড হয়ে যাচ্ছে বেশি? ইফাত জি কই জি না স্যার। ইফাত কি আছে? ওকে তো দেখতেছি অনলাইনে, তোমার গেছে নাকি? নুসরাত বলো, এটা কি আজকে আলোচনা করা হবে নাকি অন্যদিন করলে ভালো হবে? বেশি হয়ে গেছে নাকি? কি না নুসরাত নাকি 90 রোল নাম্বার? জি কি স্যার। ব্যাপার তোমাদের কি মানে আমি বলতেছি অনেক বেশি পড়ায় তো লাভ নাই তুমি যদি অ্যাবজর্ব করতে না পারো, তাই না? আমাদের তো ডাইজেস্ট করতে হবে না জি স্যার। আর নাকি? মোফাজ্জল কি বলেন? আর আমাদের আবার 11টায় ক্লাস আছে। এখনই ক্লাস, আর একটু আমরা খাওয়া মনে দাওয়া হয় এটা করবো স্যার। আরেকদিন আলোচনা করবো আমরা। হ্যাঁ আমার মনে হয় যে আমি তো শেষ করে দিতে পারি, শেষ করাই তো সব কথা না, তাই না? তখন তো জি মনে হয় যে স্যার, শেষ হয়ে হইলো না শেষ। তাহলে আমরা আরেকদিন স্যার আপনার সাথে। বলো তাসনিন 36। তাসনিন বলো। ধরো এটা কাদের হচ্ছে, এটা কেন হয়, এটার প্রেজেন্টেশন কি, এটা কি ইনভেস্টিগেশন, কিভাবে ডায়াগনোসিস করি, জাস্ট সামারাইজ করি। আমরা টোটাল লেকচারটাকে আমরা একটু সামারাইজ করি, তাই না? কারণ আমরা এই প্রসঙ্গ থেকে বিভিন্ন আলোচনা উঠে আসছে আর কি, আমরা একটু একটু শর্ট করি। সালাউদ্দিন 24। কি ব্যাপার রেসপন্ড করে না কেন? কি পারবে? মাহমুদুল হাসান পারবো। বলো, দেখে বলো। জয় বলো। হুম হুম, হ্যাঁ গুড। হুম হুম, না বলার দরকার নেই, এটা তুমি চিন্তা ঢুকানোর চেষ্টা মানে দেখার চেষ্টা করো। হ্যাঁ? হুম, প্রিসিডিং স্ট্রেপটোকক ইনফেকশন, জি। হুম
পিগমেন্টেশন তো না দুইটা জিনিস, ইরাইথিমা মার্জিন এটা আমার সাবকিউটেনিয়াস নোডুল। জি। আর ফিমেল হলে নিউরোলজিক্যাল ম্যানিফেস্টেশন না? জি। হুম। হুম। ওটাতে ইমফেসিস, হ্যাঁ ইমফেসিস দিবা দুইটা জিনিসের উপর, ইএসআর এন্ড সিআরপি। ইএসআর এন্ড লিউকোসাইটোসিস, আর সিআরপি। জি। হুম। 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 জি, ইফিউশন, জি। পালমোনারি এডিমা। হুম। জি, জি। অথবা এসটিডি চেঞ্জেস। জি, জি, জি। কেন দিবা? অ্যান্টিবায়োটিক কেন দিবা? কেন দিবা? স্ট্রেপ্টোকোকাস মানে যদি স্ট্রেপ্টোকোকাস থেকে যায় শরীরে, তাহলে এটা তো অ্যান্টিজেন লিবারেট করবে। অ্যান্টিজেন লিবারেট করলে এটার এগেইনস্ট অ্যান্টিবডি তৈরি হবে, তাই না? টু রিমুভ দ্য স্ট্রেপ্টোকোকাল অ্যান্টিজেন, অ্যান্টিবায়োটিক দিবে, লং অ্যাক্টিং পেনিসিলিন। ওরাল। ফিক্স হলে মেশিন দেওয়া যাবে। জি। ও সেফালোস্প্রিন। না, আর ওই যে তোমার সিমটোমেটিক, হ্যাঁ সিমটম ব্যথা কমাইতে হবে। ডোজ, জি গুড। গ্রাম পার ডে, হ্যাঁ জি। Just 1 to 2 মিলিগ্রাম পার কেজি বডি ওয়েট, যদি সিভিয়ার আর্থ্রাইটিস হয় অথবা কার্ডিয়াক ইনভলভমেন্ট থাকে তাহলে। এর কতদিন দিব এটা? এটা কতদিন দিব? যতদিন ইনফ্লামেটরি মার্কার গুলো সেটেল ডাউন করে, ইএসআর সিআরপি, পেশেন্টের জ্বর, জয়েন্ট পেইন এগুলো সাবসাইড করে, ততদিন পর্যন্ত দিব। ডিউরেশনটা ডিকটেট করবে হচ্ছে তোমার এই ক্লিনিক্যাল প্যারামিটার এন্ড বায়োকেমিক্যাল প্যারামিটার। তারপরে হুম, হুম, 21 বছর। এটা দেব। জি, জি। তাহলে তুমি কিভাবে বলবা 5 years or up to 21 years, which one is longer? যেটা লঙ্গার সেটা গুড, সুন্দর বলছো তো। আমার মনে হয় যে মাহমুদুল অনেক সুন্দর বলছে, আমাদের রিপ্রেজেন্টেটিভ মাহমুদুল আসলে অনেক সুন্দর বলছে। ঠিক আছে, থ্যাংক ইউ মাহমুদ, তোমাকে অনেক ধন্যবাদ। তো ঠিক আছে, দিস ইজ অল অ্যাবাউট। আমার মনে হয় যে তোমরা যদি এতটুকু অ্যাবজর্ব করতে পারো, তাহলে আমার মনে হয় যে পরীক্ষা টরীক্ষা সবকিছুর জন্য এটা এখান থেকেই তোমরা অ্যান্সার করতে পারবো সব। ঠিক আছে কিনা? এর থেকে বেশি আর লাগবে না তোমাদের। ঠিক আছে, আমরা নেক্সট ক্লাসে তাহলে আমরা একটু মাইটেলাইসিস নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, হ্যাঁ এই ছুটির দিনে কষ্ট করে থাকার জন্য। ঠিক আছে। আসসালামু আলাইকুম স্যার।